দেখছি বৌমার এই উচ্ছৃঙ্খল আচরণ আর এই ব্যভিচার দেখে লজ্জায় ঘেন্নায় আবার মরে যেতে ইচ্ছে করছে। যে সংসারের মঙ্গল কামনায় তুমি রোজ রোজ দেবতার আরাধনা করে চলেছ, বৌমা কিনা ব্যভিচারের খ্যামটা নিচে সেই সংসারটাকে রসাতলে পাঠাতে চাইছে। তুমি বড় বসন্তীতে চোখ কান দিও না। তুমি ওটাতে নাচ গান বন্ধ করলে কেন? কি আর করব, ওই বুড়ো বুড়িটার জন্য আমার এই নাচ গান করতে ভালো লাগছে না, আর আমি গান গাইতে পারবো না। আজ কতদিন পরে তুমি একটা সুন্দর গানের কাছে বই নাই নাকি? বড় ভালো লাগছে তো, আর একবার গাও না। না রুতি, অভাব একদিন আমার সুস্বাদুতার সময়টুকু কেড়ে দিলেও বৌমার এই ব্যভিচার আর উচ্ছৃঙ্খল আচরণ আমার আমার কণ্ঠের সুরটাকে যে কেড়ে নিয়েছে আরতি। আচ্ছা আচ্ছা আরতি, এই কি আমরা চেয়েছিলাম? সারা জীবন এত কষ্ট করে কি চেয়েছিলাম আর কি বা পেলাম? আমার চা পাওয়া সব কাজগুলোই ওই বুড়ো আর বুড়িটা শেষ করে দিয়েছে। সময় নিয়ে কি কোথাও একটু একান্তে গল্প গুজব করবো সেটাও পারছি না। বুড়ো বুড়ি সব সময় যেন শকুনের দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তাহলে ওই বুড়ো শকুন দুটোকে তো তাড়িয়ে দিলেই হলো ডাকলি। এই সংসারটাকে বৌমা যেন একেবারে ভাগাড় বানিয়ে রেখে দিয়েছে। এই সংসারের নীতিবোধ, আদর্শ, মান সম্মানকে প্রতিনিয়ত ওরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি আমি এসব আর সহ্য করতে পারছি না আরতি। যে সয় সেই তো রয়। তুমি ধৈর্য ধরে সবকিছু দেখে যাও, দেখবে এই মহাপাপের ফল বৌমা দিন পাবে পাবে। আরে কিসের পাপ ডাকলি? আচ্ছা আচ্ছা, তুমি কি কোনো দেখেছো যে কোনো হাইটেডাস ফ্যামিলিতে তাদের বাবা মাকে নিয়ে একসাথে তারা একই ফ্যামিলিতে সুখে সংসার করছে? আরে করে না ডাকলি, করে না। হয় তারা তাদের বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে আর নয়তো বৃন্দাবনে পাঠিয়ে দেয়। তাই বুঝি? আরে আপু, আর তাই তো বলছি, ওই নিজেদের লাইফটাকে যদি ভালোভাবে এনজয় করতে চাও তবে পুরোপুরিকে ছাড়িয়ে না। কিভাবে? আমি তোমার কানে কানে বলছি। লাভলি, লাভলি, তোমার সঙ্গে আমার সরি দাদা, হঠাৎ আপনি এই সময়? আরে দাদা বোনের বাড়িতে আসবে, তার আবার সময় অসময় কি রে ভাইয়া? না মানে ওই লাভলি বলছিল যে ওর ওই বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই বাড়িতে না কোনো বার্থডেটা সেলিব্রেশনই করা হয়নি। আর তাই এই ব্যাপারে আমি তোমার সাথে একটু আলোচনা করতে এসেছিলাম। হ্যাঁ, যদিও এই ব্যাপার ওই অফিসে বসে আলোচনা করা যেত, তো ওই নিজেদের ফ্যামিলির ব্যাপার তো, তাই ভাবলাম ওই বাড়িতে আলোচনা করাটাই ভালো। না কি বলিস বোন আমার? আমি চাই এবারে আমার বাড়ি বাড়িটা খুব জমজমাট করে। অসম্ভব, দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। আরে কে তোমাকে খরচ করতে বলেছে রে ভাই? আরে আমার বোনের বার্থডে পার্টি সব কিছু আমি অ্যারেঞ্জ করবো ভাই, আমি অ্যারেঞ্জ করবো। আমার জন্য তুমি এত কিছু করবে দাদা? কেন করবো না লাভি, কেন করবো না? তুই জানিস আমার কোনো নিজের বোন ছিল না, তাই বোন থাকার মর্মটাও আমি জানতাম না। কিন্তু আজ তোকে বোন হিসাবে পেয়ে একটা বোন থাকার যে কি আনন্দ, তা আজ আমি মর্মে বুঝতে পারছিলাম। তুই কিছু চিন্তা করিস না বোন, তোর বার্থডে পার্টি খুব জাঁকজমকভাবে সেলিব্রেশন করবো। আর কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি পরে এসে দিয়ে যাবো। কেমন? আসি বোন আমার, আসি ভাই বলো কেমন? যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু বলতে চায় না, সে হঠাৎ তোমার কোন জাদু বলে এমন জলের মতো খরচ করতে রাজি হয়ে গেল লাভলি। বোনের জন্য ভাই করবে না তো কি তুমি করবে? তোমাদের ভাই বোনের মধুর সম্পর্কটাকে নিয়ে মাঝে মাঝে আমি ভীষণ ভাবি। কি ভাবো? রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাভলি? রক্তের টান নাকি রক্ত গরম করার টান? তোমার বাজে কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আমি এখন বিউটি পার্লারে যাব, আমাকে 2000 টাকা দাও। সামান্য 7000 টাকা শ্রমিকের পক্ষে ও তোমার 2000 টাকা খরচ
করে বউকে বিউটি পার্লার পাঠিয়ে বিউটি সাজানো আমার পক্ষে সম্ভব নয়। এটা সম্ভব নয়। তোমার ওই বুড়ো বাপ মা আর বেকার ভাইকে বসে বসে খাওয়াতে তাদের পেছনে খাড়ি খাড়ি টাকা খরচ করতে পারবে, আর আমার বেলাতে যত জ্বালা তোমার, টাকাটা দেবে কি না বলো? দেব না। আমি বলছি তুমি বৌদিকে টাকা দেবে। বউ তুই জানিস না ও কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই। বুড়ো বাপমা আর বেকার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তুমি কারি কারি টাকাবাজি খরচ করতে পারো, আর বইয়ের সকাল রাত মেটাতে পারো না। সকাল নয় রে শুভম, সকাল নয়, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। ইংরেজ যদি পাখা বোঝায় তাহলে তাকে কেউ আটকাতে পারে না দাদা, সে তো আগুনের দিকে ছুটে যাবে। কি বললে? বৌদি, আমাদের মা বাবা আজ তোমার কাছে বুড়ো বুড়ি, আর সেই বুড়ো বুড়িটার খাওয়ার খরচ তোমার কাছে বেকার খরচ হলো। তুমি কি জানো যে কতখানি সুখ স্বাস্থ্য খরচ করে আমাদের মা বাবা আমাদেরকে মানুষ করে? একদিন তুমিও হয়তো সন্তানের মা হবে, আর তোমার এই বৃদ্ধা বয়সে তোমার পুত্রবধূ এসে ঠিক যদি এ কথাটাই বলে, তখন কি তোমার মনে হবে না যে এমন পুত্রবধূ থাকার চেয়ে না থাকাটাই ভালো? থামো! তোমার এই গানের লেকচার তোমার ওই দাদাকে শোনাও। টাকাটা তুমি দিলে না তো? তবে দেখো আমি তোমাদের কি করি। বউ, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বুঝাবো এই অভূত উচ্ছৃঙ্খল লাভলিকে? এক এক সময় মনে হয় ওই শয়তানকে খুন করে আমি নিজেকে শেষ করে দিতে ভাই। না না দাদা না, এমন কথা তুমি আর কখনো ভেবো না। আজ আমি পারছি না রে ভাই। আমি জানি ওই শয়তান মহেশ পল্লী আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিয়েছে, দুর্গার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি আমি বুঝতে পারি লাভলিক ওই শয়তানটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমি সব বুঝছি, আমি যে বড্ড নিরুপায় রে শুভ, আমি যে কিছু করে উঠতে পারছি না রে ভাই, কিছু করে উঠতে পারছি না তবু তোমাকে স্থির থাকতে হবে দাদা। ভাই। আমরা যে সবাই শুধু তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি তুমি আমাদের পাশে থাকবে। আমার দিদি দুর্গাকে সব বিপদ থেকে রক্ষা করো। কোথা দাও দাদা, তুমি কোথা দাও? কোথা দিলাম রে ভাই, কোথা দিলাম? আমি যতদিন বেঁচে আছি আমার মান সম্মান থাক বা না থাক, আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো রে ভাই। দাদা, দাদা! তুমি কোথায় গেলে গো? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন গো? তুমি কোথায় গেলে গো? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কি হয়েছে গো? আজ হঠাৎ যেমন বউ বউ বলে ডাকছো কেন? আগে তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? তা বলছি করো না। আচ্ছা বেশ, নাও এই নাও, আমি চোখ বন্ধ করলাম। এবার তুমি একটা হাত আমায় দাও। হাত? এই নাও। না না, এই হাতটা নয়, ওই হাতটা দাও। এই আমি হাতটা বাড়িয়ে দিলাম, নাও। বড্ড ছেলে মানুষ তুমি। ছেলে মানুষ নয় বাবু, আমি তোমার মনের মানুষ গো, মনের মানুষ। এটা কি হলো? এটা সোনার আংটি, এটা না ওই ফুলসজ্জা চালাতে দেওয়া উচিত ছিল, কি দিনে সেই গন্ডগোল ঝামেলার জন্য দেওয়া হয়নি, তাই আজ দিলাম। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ গো, আজকে না আমি আরো অনেক কিছু দেবো। আর কি কি দেবে শুনি? আজও দেবো, সোহাগ দেবো, আর অনেক ভালোবাসা দেবো। তাহলে দাও, আমাকে তুমি অনেক ভালোবাসা দাও। এলে, আমার কাছে তো ভালোবাসা নেই, ও ভালোবাসা আমি কোথায় পাবো? আছে গো, আছে। প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রীর জন্য ভালোবাসা তার বুকে লুকানো থাকে। তোমারও বুকে আছে, শুধু সময় আর পরিস্থিতির সুযোগ দরকার। আমার বুকে কোনো ভালোবাসা নেই গো, সত্যি বলছি। তোমার বুকে আছে বুঝি? ওই, দেখি দেখি, আমার তুমি তোমার বুকের ভালোবাসা দেখো না গো, আছে তো, আছে তো, আছে তো, বুকের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেটা দেখতে গেলে তোমার চোখের ভাষা বুঝতে হবে।
আমার চোখে দিকে তাকাও আর আমি তোমায় একটা গান শোনাই, দেখো বুঝতে পারবে আমার বুকে ভালোবাসা। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তবু আমি একটু, তুমি আমার, তুমি প্রেমের ভাষা সেজে এই ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা, প্রেমের ভাষা সেজে এই ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা, এই যে স্বর্গের ফুলেতে নেই কোনো তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি এখনো আমার দিকে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, তোমাকে, তুমি কত সুন্দরী, কত ভালো, তাই না গো? প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী সুন্দর হয়, আর প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী সুন্দর হয়। এলে, আমি একদম ভুলে গেছি। দাদা তোমাকে না এই কাগজ দেয় তোমার নামটা লিখে দিতে বলেছে। দাও তো বউ, এই কাগজ দেয় তোমার নামটা একটু লিখে দাও না। না বৌদিমণি না, ওই কাগজে তুমি সই করবে না। এটা কিসের কাগজ? ওটা কোনো সাধারণ কাগজ নয় বৌদিমণি, ওটা তোমার শ্বশুর মশাইয়ের করা এক মহামূল্যবান দলিল। মহামূল্যবান দলিল? ওই দলিলে লেখা আছে ছোট বাবুর অবর্তমানে এই সমস্ত সম্পত্তি মিশরের নামে চলে যাবে। সে কি? কিন্তু কেউ যদি ছোট বাবুকে বিয়ে করে তবে সেই হবে সমস্ত সম্পত্তির অধিকারিণী। আমি জানি তো, দাদা বলেছে এখন ওই সম্পত্তি না আমার বউয়ের নামে। কিন্তু ওই দলিলে যদি বৌদিমণি সই করে দেয় তাহলে ওই সমস্ত সম্পত্তি তোমার দাদার হয়ে যাবে ছোট বাবু। দেখি আর ওই সম্পত্তিটা বড় বাবু হাতাতে পারেনি বলে এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছে। মাধব দাদা, আর ওই সম্পত্তি যদি পেয়ে যায় তাহলে হয়তো তোমাদের দুজনকে শেষ করে দেবে রাজা ছোট বাবু, দুজনকে শেষ করে দেবে। তুমি কি বলছো মাধবদা? ঠিকই বলেছি গো বৌদিমণি, ঠিকই বলেছি। আর বড় বাবুর স্বরূপটা যে কেমন তা তো আমি ভালো করেই জানি। আর বড় বাবুর সাথে তাল মিলিয়ে তোমাদেরকে অকথা কুকথা বললো। আমি যে ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাই, তাই বলছি গো বৌদিমণি, তোমরা খুব সাবধানে থেকো, তোমরা খুব সাবধানে। মাধবদা, ও এ আমি কি শুনলাম? তোমার ওই সম্পত্তি? না ও সম্পত্তি আমি কাউকে দেব না, কাউকে না। এবার আমি বুঝে গেছি ওই হারাম দাদা খট্টর দাদাটা কেন ওই আংটিটা তোমায় পরিয়ে দিতে বলেছিল। আংটিটা তোমার দাদা দিয়েছে? হ্যাঁ গো, আর বলেছে এই কাগজটায় তুমি তোমার নামটা লিখে দিলে তোমাকে একটা টোটাল হাত দেবে গো। থামো, তোমাকে এটা কতবার বলেছি? ওই মানুষটার কোনো কথা তুমি শুনবে না। ও তোমাকে যা বলবে তুমি আমাকে সব এসে বলবে। বলিনি তোমাকে? দাদা যে আমার বলতে পালন করেছিল।
দামি দামি পোশাকও কিনে দেবো। তা তোকে যে ওই কাগজটাতে আমি সই করতে বলেছিলাম সেটাই সই করিয়ে নিয়েছিস তো? কখনো না, দুটো ভুতো বলি দিয়ে তুমি আমার এত টাকা ধপতি আমার লিখিয়ে দিতে পারবে না। ও তার মানে তোর এই শয়তানি বউটাই তোর কানে এই বিষ মন্ত্রণা দিয়েছে, তাই তো? তোর ডাক শালা! তোর এই শয়তানি বউটাকে যদি চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে না তাড়িয়েছি তো পারবে না। এই বাড়িতে পাকাপাকি থাকার অধিকার, অর্থাৎ আপনার ভাইয়ের দেওয়া এই শাখা সিঁদুর যখন আমার সঙ্গে আছে, তখন আপনি তো কোন দূর চাই, এই পৃথিবীর কেউ আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। বুঝেছেন তো? ভাসুর ঠাকুর দুধ চাই। ঠাকুর বলছি কেন, আপনি তো একটা আস্ত অসুর। আমি একটা অসুর, অসুর, অসুর। ও কত বড় অসুর তার প্রমাণ তো তুমি আগেই পেয়েছো দুর্গা সুন্দরী। কবে এলো কবে? এই রাস্তে সারাটা জীবন তো শুধু পায়ের উপর পা তুলে খেয়েছিস, আর আজ একটা কাজ দিলাম সেটাও ঠিক মতো করতে পারলি না। কেন পারলি না বল, কেন পারলি না? এই বউকে ভয় পাস? একদম ভয় পাবি না। আর ওই বউয়ের পিছনে কি লুকিয়ে থাকবি? সামনে আয়, সামনে আয় বলছি। ধ্যান তেরিকে এই কাজের সময় যত ডিস্টার্ব। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হোয়াট? আমার কারখানে ধর্মঘট? কিসের দাবি ওদের? না 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 না, কোনো দাবি দাবি নয়। আরে আমি এখনই আসছি, এখনই আসছি। তোকে আমি শুধুমাত্র 1 ঘন্টা সময় দিয়ে গেলাম, আর এর মধ্যে যদি ওই তোর বউকে দিয়ে দলিলে সই না করিয়েছিস তো তোদের দুটোকে আমি সারা জ্যান্ত জ্বালিয়ে দেবো। কথাটা মাথায় রাখি। আমি বাজার আমি এখানে থাকবো না। দাদা আমি এক্ষুনি পালাবো, আমি এক্ষুনি পালাবো। না, কোথায় পালাবে তুমি? সেদিকে দুটক দাস, আমি সেদিকে পালাবো। তুমিও পালাবো, তুমিও পালাও, নইলে আমার ওই দৈতান দাদাটা তোমাকেও জ্যান্ত মেরে ফেলবে। তুমিও পালাবো, তুমিও পালাবো। যেও না, যেও না, শোনো, কথাটা শোনো, একবার শোনো। ভগবান, সত্যিই যে পালিয়ে গেল, যদিও আবার ফিরে আসে। ওগো দয়াময়, তুমি বলে দাও আমি এখন কি করব? আমার স্বামীকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার স্বামীকে তুমি রক্ষা করো। ঈশ্বর অন্ধ, অধীর হয়ে গেছে মা। তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরিয়ে আনতে হবে। কে আপনি? আমি তো যক্ষ মা, যক্ষ। মালিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি। আমি সেই সম্পদ ওই মালিকের কাছে গচ্ছিত করে দিতে পারলে তবেই তো আমার ছুটি গো মা, তবেই তো আমার ছুটি। কোথায় আপনার সাত রাজার ধন মালিক? তাকেই তো খুঁজছি। ওই আলো থেকে আধার, দল থেকে স্থল, সর্বত্র আমি আকুল হয়ে খুঁজছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। সেই দানবটাকে যখন আমি খুঁজে বের করেছি তখন আমার বিশ্বাস, হ্যাঁ আমার হারানো মালিককে আমি এবার ঠিক খুঁজে পাবো, এবার ঠিক। আপনি কি আমার ভাসুর ঠাকুর কথা বলছেন? ঠাকুর নয় গো, ওটাই তো একটা অসুর। কি বললেন আপনি? তুমি তো একটা দেবী গো মা, দেবী। তোমার মধ্যে যে আমি তৃণমূলের আভাস পাচ্ছি, যেন মনে হচ্ছে দানব তরুণ দুর্গা হয়ে তুমি পারবে ওই দানবটাকে নিধন করতে। কে আপনি? আর আমাকে এসব কেন কথা শোনাচ্ছেন? তো আমি জানি না। আমি আমার হারিয়ে যাওয়া
সব ভাগ্যকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম এখানের সঙ্গে আমার না অনেক কিছু মিল আছে। এই বাড়িটার মাঝে যেন লুকিয়ে আছে আমার অসংখ্য অতীত, আর সেই অতীতের খোঁজে আমি মাঝে মাঝে না এই বাড়িটার মধ্যে ঢুকে পড়ি। কিন্তু আপনি কে বাবা? কি বললে বাবা? দুনিয়ার সবাই তাকে ভিখারি প্রেতাত্মা বলে বিদ্রুপ করে, তাকে কিনা তুমি বাবা বলে ডাকলে। পেয়েছি পেয়েছি, আজ আমি পেয়েছি আমার হারানো অতীতে আমি একটু হলেও খুঁজে পেয়েছি। আজ আমি খুঁজে পেয়েছি। আর কে ওই মানুষটা? এই বাড়িতে উনি কেনই তো আসেন? এই বাড়ির সঙ্গে কি তবে সত্যি ওনার কোনো সম্পর্ক আছে? দিদি দিদি ভাই, তুই এসেছিস ভাই? মা বাবা কেমন আছে রে? তুই কেমন আছিস? দাদা বৌদি সবাই ভালো আছে, কিন্তু তুই কেমন আছিস রে দিদি? ভালো নেই রে ভাই, আমার যে কপাল পড়েছে। কি হয়েছে রে দিদি? এখানে যে আমার ভয়ঙ্কর বিপদ রে ভাই। আমার ভাসুর একটা আস্ত শয়তান, সম্পত্তির লোভে নাকি সে আমার শ্বশুর মশাইকে খুন করে গায়েব করে দিয়েছে। হ্যাঁ, আমার স্বামীর ওপর আমার স্বামীর নামে লিখে দিয়েছে সমস্ত সম্পত্তি। কিন্তু আমার স্বামীর নামের সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার পরে দলিলে এমন ভাবে লেখা আছে যে সমস্ত সম্পত্তি তখনই আমার স্বামীর হবে যখন আমি সই করে দেব। আর আমি সই করে দিলে ওই শয়তানটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে বলে আমাদের উপর দিন রাত অত্যাচার করছে রে ভাই, দিন রাত অত্যাচার করছে। তাহলে তো উকিল অনুযায়ী দেখো তুই তো তোর স্বামীর সমস্ত অধিকারী নেই। ওই সম্পত্তিটাই তো আমাদের কাল হয়েছে রে। ওই সম্পত্তির জন্যই তো লিখিয়ে নেওয়ার জন্যই তো আমার ভাসুর আমাদের কুকুর ছাগলের মতো ব্যবহার করে। সেইভাবে আমার অসুস্থ স্বামীটা কোথায় বাড়ি ছেড়ে চলে গেল। মাথাটা আমার কেমন করছে। এই মুহূর্তে মনে হচ্ছে ওই শয়তানটাকে সামনে পেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। না রে ভাই না, এখন থেকে এত অধৈর্য হলে চলবে না। আগে আমার স্বামীকে খুঁজে বের করতে হবে। এখান থেকে তুই তোর স্বামীকে কি করে খুঁজবি রে দিদি? তার যে তুই আমাদের ওখানে আমরা সবাই মিলে জামাইবাবুকে খুঁজবো। না রে শুভম না, এ বাড়ি ছেড়ে আমাকে এখন কোথাও গেলে হবে না। আমি গেলেই যদি আমার হাগা স্বামীটা ফিরে আসে তাহলে তখন হয়তো ওই শয়তানটা আমার স্বামীকে সত্যি মেরে ফেলবে রে ভাই, সত্যি মেরে ফেলবে। চোখের জলটা মুছে এবার শক্ত হওয়ার চেষ্টা কর। দিদি রে, যার পাশে কেউ নেই তার পাশে সর্বশক্তিমান ঈশ্বর আছে। ঈশ্বরে বিশ্বাস রাখ, ওই করুণাময় ঈশ্বরই তোকে রক্ষা করবে। ওই ঈশ্বরই তোকে রক্ষা করবে। ভাই, ঈশ্বর নেই রে ভাই। ঈশ্বর যদি থাকতো তাহলে তোর দিদিকে বারবার এভাবে হেরে যেত। কিছুতেই হারতো না রে ভাই, কিছুতেই। তুই ফিরে এসেছো? কিন্তু এই বেশে কেন? জায়গাটা দেখিয়ে দে, নইলে কে তুমি কে? আমি রাজা মুস্তাফ, সারা ফাউস কাছে পুলিশে তাড়া করেছিল, তাই বাঁচতে আমি এই ঘরে ঢুকে পড়ে। সব পুলিশকে যদি আমার খবর কথা বলেছিস তুই চাকু ডালো। আমার লুকোনোর ঘরটা থ্যাংক ইউ। কে এই লোকটা? ও একদম আমার স্বামীর মতো দেখতে। ও কি সত্যি? ও কে? এক্সকিউজ মি ম্যাডাম, কিছুক্ষণ আগে যে লোকটা আপনার ঘরে প্রবেশ করেছে তাকে আপনি আমার হাতে তুলে দিন। কোন লোক আমার ঘরে প্রবেশ? হে 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 হে
আমি ঠিক ততটাই ভালো আছি দুর্গা। দিগন্তদা, হঠাৎ করে এই চাকরিটা না পেলে আমাকে হয়তো কোনো অনিশ্চয়তার মাঝে হারিয়ে যেতে হতো। আমাকে তুমি ক্ষমা করো দিগন্তদা। আমি এখন বুঝতে পারছি সেদিন আমি মহা ভুল করেছি। সমস্ত কিছু আমার বৌদির চক্রান্ত ছিল। থাক না দুর্গা থাক, ভিতরটাই শুকনো চারা গাছটার গোড়ায় আর সহানুভূতির বাড়ি সূচক করে কি লাভ? দিগন্তদা, আইনে তুমি অনেক সুখে আছো, অনেক অর্থ সম্পদ তোমার, এসবের কোনো কিছুই তো আমি তোমাকে দিতে পারতাম না দুর্গা। আমি যে কি পেয়েছি তা ঈশ্বরই জানেন। সেই জন্যই তো তোমার হয়ে আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, যে কারণে আমি এখানে এসেছি, কিছুক্ষণ আগে যে লোকটা তোমার ঘরে প্রবেশ করেছে সে একটা কুখ্যাত খুনি স্মাগলার। তাকে তুমি আমার হাতে তুলে দাও। কি বলছো তুমি? একটা খুনি আমার ঘরে? না না না, তুমি নিশ্চয়ই কিছু ভুল দেখেছো। তোমার কথা ভুল হচ্ছে। বেকার লম্পট দিগন্ত হয়তো তোমার কাছে অনেক ভুল করেছে দুর্গা, কিন্তু এই ইন্সপেক্টর দিগন্ত এখনো পর্যন্ত কোনো ভুল করেনি। আমি নিজের চোখে তাকে ওই ঘরে ঢুকতে দেখেছি। কিন্তু আমি বলছি আমার ঘরে কেউ নেই ইন্সপেক্টর। আপনি এখন দয়া করে আসতে পারেন। খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি আসিনি ম্যাডাম। আপনি যদি স্বেচ্ছায় স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আমার আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। একটা কঠোর ক্ষমতাও আপনি জানেন না ইন্সপেক্টর সাহেব। বেশি আইনি ক্ষমতা দেখাতে এলে না আমিও কিন্তু চিৎকার করে লোক ডাকবো যে তল্লাশির নামে আপনি আমার শ্লীলতাহানি করবেন। ছি দুর্গা ছি, তুমি না একজন গৃহবধূ, আদর্শ সংসার করার স্বপ্ন নিয়ে তুমি এ ঘরে এসেছো। সে তোমার মনোভাব এত ছোট হয় কি করে? দিগন্তদা, আজ আমার ভাবতেও অবাক লাগছে যে একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে। আই এম সরি ফর মি। আজ নিজের জন্য আজ আমার দুঃখ হয়। বাই দ্য ওয়ে, আজ তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না দুর্গা। তোমার ঘর আমি সার্চ করবই। না প্লিজ প্লিজ ওই ঘরে যাবে না দিগন্তদা। ওই ঘরে আমার স্বামী শুয়ে আছে। আমি নিজে গিয়ে দেখতে চাই সে তোমার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি। তুমি তোমার এই স্বামীকে আসামি খাদিয়ে এই পুলিশের হাতে তুলে দেবে বুদ্ধি। কি তুমি মানে আপনি? দেখলেন তো, আমি বললাম না আমার স্বামী ওই ঘরে শুয়ে আছে। আমি এই মেয়েটা স্বামী, তোমার বিদ্যা ধরতে না বুদ্ধি। সরি দুর্গা, আই এম রিয়েলি ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে আমার খুঁজে ফেরা সেই রাজা মস্তানও অনেকটা তোমার স্বামীর মতোই দেখতে। এবার তাহলে আপনি আসতে পারেন ইন্সপেক্টর। যাচ্ছি দুর্গা, যাচ্ছি। আমি চলে যাচ্ছি। অসময়ে এসে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এই কামনা করি। চলি, গুড বাই। এভাবে আমার জীবন বাঁচার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। কিন্তু কিন্তু আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে স্বামীর মতো সেজে এলেন কেন? এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না ম্যাডাম। ঘরে ঢুকতে আপনার স্বামীর ছবিটা দেখে প্রথমে আমি নিজের ছবি ভেবে চমকে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যেটা ওটা আমার ছবি না, ওটা আপনার স্বামীর ছবি। কিন্তু কিন্তু ওর চাল চলো। আরে মুহূর্তের মধ্যে আমার মাথায় একটা আইডিয়া এসে যায়। তাই ওই ঘরের মধ্যে ডায়েরির কয়েকটা পাতা পড়ে আমি একটা আইডিয়া করে নিই। আপনি তো ভীষণ বুদ্ধিমান দেখছি। তা এত অল্প সময়ে কার ভয়েসে পালিয়ে গেছে? আমার ভাসুরের ভরে। উনি একটা আস্ত শয়তান। উনি আমাদের সমস্ত সম্পত্তি লিখে নিতে চান। এই দেখুন না, এই দেখুন না, এই দলিলে সই না করলে উনি আমাকে আর আমার স্বামীকে জ্যান্ত পুড়িয়ে মারবেন বলেছেন। সেই ভয়ে আমার স্বামী পালিয়ে গেছে। তাই বলছিলাম আমার স্বামী যতদিন না আসে ততদিন আপনি যদি আমার স্বামীর হয়ে। ও, আমাকে আপনার স্বামীর পক্সি দেব। বেশ, আমি শুধু পক্সি দেব না, আপনাকে সব রকম বিপদ থেকে আমি রক্ষা করব। আজ তোর ঈশ্বরের ক্ষমতা নেই যে তোকে আজ আমার হাত থেকে রক্ষা করে। যদি না দলিলে সই করিয়েছিস তো কখনো না, আমার বউ বলে দিয়েছে এ দলিলে কখনো দই বলবে না। চলো আমার ঘরে। দাঁড়া, আমি শেষ বারের মতো বলছি, ওই দলিলে সই করবি কি না? আমার স্বামী যখন বলে দিয়েছে সই করব না, তখন আমি সই করব না। তোর আগে তোর স্বামীকে আজ আমি শেষ করে দেব।
এই শয়তানটাকে চাবুক দিয়ে তুমি মেরে ফেলো, মেরে ফেলো। রাজা পুলিশ পুলিশ কি রাজাকে ধরে ফেলেছে? আমি কি রাজা পুলিশ পুলিশে রাজা না 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 রাজা তুমি কোথায়? ফিরে এসো রাজা, আমার মুখে ফিরে এসো। আসবে না তোর ওই শালা রাজা তোকে কোনোদিন রানী বেড়াতে আসবে না। ও শালা তো সব রস চেটে মুখে খেয়ে এখান থেকে ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে। তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছে, বেশ করেছে। আরে মানুষ কেন মদ খায় বলতো? দুঃখে নয়তো খুশিতে। আরে কোন খুশিতে তুমি মদ খেয়েছো? বলো কোন খুশিতে? আরে চাকরি বাবার খুশিতে রে, চাকরি বাবার খুশিতে। তুমি চাকরি পেয়েছো দাদা? আরে জুবলি, হ্যাঁ আমি একটা কেনারের কাজ নিয়ে বাবুর বাড়িতে গিয়েছিলাম। সে বাবু দুটো কারখানার মালিক। সে হাতে পায়ে ধরতে সে আমার একটা চাকরি দিয়েছে। আর তোকে একটা চাকরি দেবে বলেছে রে জুবলি, তোকে একটা চাকরি দেবে। আমি কোনো চাকরি বাকরি করবো না, আমি আমার রাজার সঙ্গে আমি ঘর বাঁধবো। আরে নিকুচি করেছে শালা তোর রাজা। ও শালা রাজা দেখছি তোর দিমাগটাকে একেবারে বিগড়ে নিয়েছে। ওই শালাকে সামনে ফেলে একদম কেটে কুচি কুচি করে দেবো। চল চল শালা আমার সঙ্গে চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও বলছি। আমি যাবো না। আরে আরে যাবে। আরে স্বেচ্ছায় না গেলে তোকে আমি জোর করে তুলে নিয়ে যাবো। চলে আয় বলছে, চলে আয়। যাবো না, যাবো না, আরে এই দৃশ্যটাকে আপনারা অবাক হবেন না। আজকাল এমন দৃশ্য ওই রাস্তাঘাটেই ঘটে থাকে। এটা কিন্তু এদের শিকার ধরার ভাই। আর ওই মেয়েটার আর্তনাদ শুনে যে আপনি মেয়েটাকে বাঁচাতে যাবেন, অন্যরা সমূর্তি ধারণ করে আপনার শাড়ি সর্বনাশ করে ছেড়ে দেবে। তার যে চল বাবা আমরা এখান থেকে পালাই। তোমরা যেও না গো। আজ আমরা নটু নাটক করছি না। এই সত্যি সত্যি আমাকে জোর করে টেনে নিয়ে যেতে চাই। ফাটা কপাল গো, ফাটা কপাল। ওরে জোর করে মানে এই তুমি সেই মেয়েটা না? হ্যাঁ, দয়া করে তোমরা আমাকে বাঁচাও। ওই দাদার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। এই মোড়াকে তোমার কোন দাদা শুনি? পাড়ার দাদা না বস্তির দাদা? নাকি ভোট দাদা? ভোট দাদা মানে? ভোটের সময় তোমায় আর কষ্ট করে ভোট দিতে যেতে হবে না। ওই ভোটটা না তোমার ভোট দাদাই দিয়ে যাবে। আর বস্তির দাদা হলো গিয়ে ওই কমিশনের লোভে তোমার ঘরে লোক ঢোকাবে। তা তুমি কোন দাদা গো দাদা? আমি ওর নিজের দাদা। ওকে আমি চাকরি করতে নিয়ে যাচ্ছি। চাকরি? আজকাল ওই টাকার বস্তা নিয়ে গিয়ে ওই নেতা মন্ত্রীদের পায়ে তেল না মারলে চাকরি জটে না গো দাদা। সেখানে মাগনায় তোমাদেরকে চাকরি দেবে গো দাদা। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছে। আমাদের নিজেদের ব্যাপারে কোনো সালেকে মাথা ঘোরাতে আসতে হবে না। চল সালে চল, ভাগ ভাগ এখান থেকে ভাগ। এই বুড়ো কামড়া আমাদেরকে চোখ রাঙায়নি। আমরা শুধু কচি না জানি রে, ওই কচির বাপ কাকা জেঠা খুড়েদেরকে নাচিয়ে ছাড়ি। দেখবি আমাদের ডালিদের ডাকবো। ডাক ডাক, কে কে কত বড় ডাক। ওরা তোকে শাড়ি পরিয়ে তোকে হিজড়ে করে সাজাবে। আরে কেমন মনি টুনটুনি এগুলো কি দায় নাইলো? এই মাগরাটাকে শাড়ি পরে নাচিয়ে দেখি, এবার নাচতে পারে না। আরে আরে মাইক নেই দাদা, একটা গান বাজা দেখলি এই বাংলা লেগে নাচতে হবে।
পারে না। আরে